যে ইউনূস একটাই বুড়া একটা চুক্তি করছে, আর সেই চুক্তি অনুসারে একটার পর একটা জিনিস চলে আসবে। যেমন আপনার ওষুধ শিল্পকে, ওষুধ শিল্প জেনারিক এই ওষুধে আমাদের একটা ভালো অ্যাডভান্টেজ আছে, রাইট? সেটা থাকবে না। এফডিএর থাকলেই, এফডিএর রেজিস্ট্রেশন থাকলেই তারা এখানে মার্কেটিং করতে পারবে। এটা হয় না, হয় নাকি? আপনার যেমন আমাদের ডাটার সিকিউরিটি থাকবে না। যেসব ডাটা বিদেশি কোম্পানির মাধ্যমে আপনি এখানে করলেন, মানে জড়ো করলেন, কালেক্ট করলেন, সেটা তো একটা লোকালাইজড একটা সিস্টেম থাকবে তো, যেখানে বিদেশের জন্য না চলে যায় বা অন্য কেউ অ্যাক্সেস না করতে পারে। সেটা হবে না, ডাটা ফ্লো থাকতে হবে। ডাটা ফ্লো, তাহলে আমাদের যে কোনো ডিজিটাল সিকিউরিটি রাখা যাবে না এই চুক্তির ফলে। নিউক্লিয়ার টেকনোলজি আপনি অন্য কোনো জায়গা থেকে আনতে পারবেন না। কি ধরনের কথা? যে কোম্পানিকে তারা দিবে, আমেরিকা যে কোম্পানিকে স্যাংশন দিবে, দিতেই পারে, আমেরিকার স্বার্থে দিতে পারে, সেইখান থেকে আমরা কোনো জিনিস কিনতে পারবো না, কিন্তু হলে পারমিশন নিতে হবে। যেমন রাশিয়াতে স্যাংশন দিচ্ছে, রাশিয়ার তেল কেনার জন্য 3 মাসে পারমিশন নিতে হয়েছে। কেন? আমার টাকা দিয়ে আমি তেল কিনবো, তুমি রাশিয়ার তেল কিনো না। আমার টাকা দিয়ে আমি তেল কিনবো, আমি এখন আমেরিকার কাছে পারমিশন নিবো কেন? তার মানে আমরা এমন ভাবে ফেসে গেছি, আমরা তো ভারত থেকে অন্তত আমরা বকাবকি করতে পারতাম, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্রকে আসলে কি করা যাবে? মানে যুক্তরাষ্ট্রকে কি আর বকাবকি করা যাবে? এখন সবকিছু হ্যাঁ, মানে যুক্তরাষ্ট্রের একটা বিষয় হচ্ছে যে কয়েক লক্ষ বাঙালি যুক্তরাষ্ট্রে থাকে। যুক্তরাষ্ট্র একটা উন্নত দেশ, উন্নত টেকনোলজি, আমাদের তার কাছে দরকার আছে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র যদি দরকার নাই, ভারতের সাথে আমরা যেভাবে সেই লড়াইটা তো যুক্তরাষ্ট্রের সাথে করাটা আমাদের পক্ষে সহজ না। না, এখন ট্রাম্প হচ্ছে একটা মতিচ্ছন্ন টাইপের লোক। আপনি এখানে মিছিল টিছিল করলেন, এটা করলেন, দেখা গেলো যে ওইদিকে বাঙালিদেরকে সে ডিপোর্ট করে আইস দিয়া ধরে ধরে পাঠাই দিতেছে। এটা সুতরাং তাদের স্বার্থেও তো আমাদের করতে হবে। কিন্তু সবচেয়ে বড় বদমাইশিটা করছে এই ইউনুসগণ, যে তোমার এই চুক্তি করা দরকার ছিল কি? তো দেখতেছে ইলেকশনের মঞ্জুর ভাই 60 ঘন্টা আগে মানে এই ডিপ স্টেটে তাদেরকে মানে এই ডিপ স্টেটে জুলাই আন্দোলনটা করেছে, যদিও আপনি আমরা ছিলাম মানে কি আমরা অবশ্যই চাইছি যে মানে চেঞ্জ হোক, কিন্তু আমরা তো আর ডিপ স্টেটের লোক না, আমরা তো জনগণের লোক, ঠিক আছে? বা জনগণ যারা বের হয়ে আসছে, তাহলে কি এই ডিপ স্টেটের যারা ছিল তারা মানে মেন ছিল, তারাই আবার কিচেন ক্যাবিনেট, তারাই এখন আবার সেফ সাইডে আছে, তাদের ব্যাপারে কোনো মামলা টামলা হচ্ছে না, জবাবদিহিতে আসতেছে না, তাহলে একটা কি আপনার সাথে চেইন অফ কমান্ড? এখন একটা জিনিস হলো, ডিপ স্টেট বলতে আমরা তো জানি না অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কারা, আমেরিকানদের মধ্যে কারা আছে। এখন এই ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট তো আপনার ইসরায়েলি কন্ট্রোলড। আমেরিকার ডিপ স্টেট সেখানে হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দি জুইশ পিপল, ইসরায়েল। এখন ইসরায়েলের সাথে লাইন আপ করছে কিনা? ইসরায়েলের সাথে লাইন আপ সে করতে পারে, কারণ কি যে ছিল জর্জ সরোজের ছেলে আলেকজান্ডার সরোজ, তারা তো ইহুদি, এবং তাদের সাথে এদের ইউনুসের খুব ভালো সম্পর্ক ছিল। আলেকজান্ডার সরোজ 2 বার বাংলাদেশে আসছে। তো ইউনুস এত দেশদ্রোহী, এত দেশপ্রেম বলে কিছু নাই। এই যে ইসরায়েলের সাথে একটা লাইন আপ করে নাই, আমরা কিভাবে জানি? হাউ ডু উই নো? সুতরাং সব দিকে চিন্তা করে, আমি এটা এইভাবে বলতেছি, থিওরিটিক্যাল বলতেছি, আমার কাছে কোনো হার্ড এভিডেন্স নাই, কিন্তু এই লোকের কর্মকাণ্ড থেকে যে তার ক্ষমতায় থাকার জন্য, তার ওই 3-0 মিরো করার জন্য সে যা ইচ্ছে তাই করতে পারে। আপনার দেশ থেকে তছনছ করে চলে গেছে। 6 কোটি লোক এখন দারিদ্র সীমার নিচে, অথচ বলছে দারিদ্রকে সে 0 করবে। তাকে এই প্রশ্নটা করা দরকার। সে তো আবার দেশের কোনো পত্রপত্রিকার সাথে ইন্টারভিউ দেয় না, উনি তো ফরেন ছাড়া কোনো ইন্টারভিউ দেয় না আগে থেকেই। তো সেখানে এই যে ডক্টর খলিলুর রহমানের দিকে সবাই আঙ্গুল তুলছে, যে বিএনপির গতকালকে আমরা দেখলাম যে আসিফ মাহমুদ বলছেন যে তাহলে ডক্টর খলিল আর ডক্টর ইউনূসই হচ্ছে মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কিছুর জন্য দায়ী, বাকিদেরকে কেন? বাকিরাও দায়ী। এর একটাও ভালো না কেন? এই যে ফরিদা আক্তার বলল যে আমি ঠেকাইতে পারি নাই, অর্থাৎ উনি জানতো। অথচ এই মহিলার যে উবিনেগের একটা প্রজেক্ট আছে, সে প্রজেক্ট হচ্ছে নয়া কৃষি, মানে আদিম অবস্থায় যেভাবে ধান পাট চাষ করা হইতো ঠিক সেইভাবে কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না, কোনো সার ব্যবহার করা যাবে না,
দেশি ভ্যারাইটি উৎপাদন করতে হবে ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কথা। এবং এইখানে যে আমাদের যে রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাড়ি, তারপরে বিনা, এখানে যে আধুনিক উচ্চ ফলনশীল যেসব কৃষি টেকনোলজি ভ্যারাইটি ডেভেলপ করতো, তার বিরুদ্ধে উনি কিন্তু জিহাদ ঘোষণা করছে। দিন রাইট এদেরকেই করতো যে এরা দেশের ক্ষতি করে ফেলাইতেছে, ইকোলজি নষ্ট করতেছে। জেনেটিক্যালি মডিফাইড জিএমও, যেটা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যেমন বিটি, বেগুন, ঠেগুন, এগুলির বিরুদ্ধে সবসময় লাগছে। আজকে করছে কি? এই চুক্তিতে আমেরিকান যে জিএম প্রোডাক্ট যেগুলি সবই আসবে তো, বিটি কটন বলেন, আবার খাদ্য বলেন, সেখানে তো এগুলি ঠিক আছে, সেগুলি তো অ্যাপ্রুভ। এতদিন তুমি ফাইট দিছো, তুমি বলছো কীটনাশক ইউজ করা যাবে না। তো আমেরিকায় আপনি ধরেন সুইট কর্নে 30 বার 40 বার হয়, পেস্টিসাইড অ্যাপ্লাই হয়। তো সেগুলি তো এখন আসবে। বাংলাদেশে তো আমেরিকান প্রোডাক্টের ওপেন করে দিছে, ট্যাক্সও কমাই দিছে। আর কি হয়েছে যে আমাদের 20% ছিল ট্যারিফ ধরছিল, ট্রাম্প সাহেবের নতুন ট্যারিফ, তার থেকে 1% কমাইছে, কিন্তু আগেরটা কিন্তু রয়েই গেছে। এখন গার্মেন্টস কিন্তু আমেরিকায় গার্মেন্টস এর এফেক্টিভ ট্যারিফ হচ্ছে 35%। বিরাট কোনো বেনিফিট দেয় নাই, কিন্তু এরা এটা করার উদ্দেশ্যই ছিল যে লাস্ট মোমেন্টে এই চুক্তিটা করে দেখি আমেরিকার কাছ থেকে কায়দা কানুন করে ইলেকশনটাকে বানচাল করে আমরা আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে পারি কিনা। একটা আউট অ্যান্ড আউট দেশদ্রোহী, সুবিধাবাদী, মানে দেশ বিক্রি করে দেওয়া মির্জাফরের দল ছিল এই 18 মাস ক্ষমতায়। বাংলাদেশে টিকে রয়েছে, এটাই একটা ভাগ্যের বিষয়। কিন্তু আমরা এখন ডক্টর খলিলুর রহমান, উনি আসলে ওনার ভূমিকাটা কি? আমরা সরকারে আসার পরে ওনার চেহারাতে সেরকম আমরা দেখি নাই যে পররাষ্ট্র মন্ত্রী আসলে কি করছে, কোথায় যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে উনি লবিং করে বেড়াচ্ছেন। কিসের লবিং, কিসের জন্য? উনি লবিং করতেছেন ওই যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির উনি প্রেসিডেন্ট হবেন 1 বছরের জন্য। এই জন্য এটা ওনার কোনো বিশেষ যোগ্যতা না, এটা একটা রোটেশনালি থাকে। তো এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য এটা যে 40 বছর আগে যেমন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব হয়েছিলেন, এখন উনার এটা আসছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেই জন্য উনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং লবিং করে বেড়াচ্ছেন, ভালো লবিং করে বেড়াচ্ছেন। এট দ্য সেম টাইম উনি আর যে আশিক চৌধুরী আছে বিটার, এই 2 ফরেন বডি কে ঢুকাই রেখে দিচ্ছে এই আমেরিকা, যে চুক্তি যেন হয়, মানে বাস্তবায়িত হয়, এবং এই সরকার যেন এই আমেরিকার কথা অনুসারে চলে। এই জন্য এই দুজনকে খেদাইতে পারতেছে না। এই দুজন নিচে কেন? বাধ্য হয়ে নিছে। এখন আমরা মনে করি কি, আমরা দেশে যারা আমরা আছি, আমাদের উচিত হলো এই জিনিসটাকে তুলে ধরা, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করা, যে সরকারকে যেন শক্তিশালী করা। তারা যেন এই বিদেশি শক্তির, আমেরিকা বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সকল শক্তির কে উপেক্ষা করে দেশপ্রেমিকের মতো দেশ চালাইতে পারে। আপনি দেখেন শেখ হাসিনাকে উৎখাতের অন্যতম প্রধান কারণ ছিল সে ভারতকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। ভারত ইন রিটার্ন তার যে ভুয়া ইলেকশন গুলিকে মাইনে নিছে, মানে তাকে ক্ষমতায় রাখছে। আদানির আদানি যে বিদ্যুৎ আনতে হয়েছে কেন? আপনি ধরেন রামপালের যে বিদ্যুতের করছে, যে প্লান্ট করছে, সেখানে সবাই ইন্ডিয়ান, কিন্তু ওরাই চালায়। অথচ বাংলাদেশের ওইখানে অফিসারদের থাকার কথা 2-1 জন হয়তো আছে, বাকি সবই ইন্ডিয়ান। আপনি ট্রান্সশিপমেন্ট দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, কিন্তু আপনি জোর দিয়ে বলতে পারেন নাই তুমি যদি আমাকে তিস্তার পানি না দাও আমি তোমাকে ট্রানজিট দেবো না। শেখ হাসিনা এটা তো বলতে পারেন নাই, কারণ তার দুর্বলতা ছিল। সে তা তো ইলেকশন জনগণের কাছ থেকে তো ম্যান্ডেট আনতে পারে নাই। এখন যদি এই সরকারকে ওইরকম আমেরিকার কাছে নতজানু হয়ে যায়, করতে বাধ্য করে, তাহলে তো আমাদের জন্য মানে এই কি বলবো, যে বাঘের খাঁচা থেকে, বাঘের হাত থেকে ছুটে আপনি কুমিরের হাতে পড়ে গেলেন, তা তো হওয়া যাবে না। সেই জন্য আমি মনে করি কি, কুমিরের হাত থেকে ছুটে বাঘের হাতে পড়ে গেলাম, বাঘের খাদ্যের তাই তো হচ্ছে, সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু সুতরাং এই পরিস্থিতি জনগণের কাছে তুলে ধরা দরকার এবং জনমত সৃষ্টি করা দরকার সবাই মিলে।